Welcome to History Verse Kolkata's audio presentation, Weekend Stories. বাংলা বিশ্ব সাহিত্যের জানা অজানা গল্প নিয়ে আমাদের এই উইকেন্ড স্টোরিজ এবং উইকেন্ড স্টোরিজের বিশেষ বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূত নেই। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1916 সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। তার মৃত্যু হয় 1981 সালে। এই গল্পটি আমরা নিয়েছি পার্থ বণিকের সংকলন ভূত আছে ভূত নেই থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক আরতি এবং আশিস, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার সাম্য। শুরু হচ্ছে ভূত নেই। আজ তোমাদের এমন এক ভূতের কাহিনী শোনাচ্ছি, এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত। কাজেই এটা যে নির্ভেজাল সত্য কাহিনী, এই নিয়ে তোমাদের কাছে আমি হলপ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করে না, বেসরকারি অফিসে আইন বিভাগের উচ্চ পদস্থ অফিসার। থাকতো পাইক পাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবনে দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্র উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানায় আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আচ্ছা, আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন, তা আমাকে একটা বাড়ি খুঁজে দিন না। জিজ্ঞাসা করলাম, কি কিনবে? না না, ভাড়া নেব। খুব বড় দরকার নেই, দুজনের থাকবার মতন। একটু যেন ভালো এলাকা হয়। দক্ষিণ কলকাতায় হলে তো খুবই ভালো হয়। আসলে ওর কারখানাটা কালীঘাটে। আমি নিজে থাকি বালিগঞ্জের একেবারে লেকের কাছে। পরদিন থেকে বাড়ি খোঁজা শুরু করে দিলাম। শুধু নিজে নয়, গোটা দুয়েক দালালকেও লাগিয়ে দিলাম। অনেক বাড়ির সন্ধান এলো, কিছু নিচে আর কিছু আরতিকে সঙ্গে নিয়ে বাড়ি দেখতে গেলাম। আরতি ভারী খুঁতখুঁতে মেয়ে। কোনো বাড়ি তার পছন্দ হলো না। কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খানতিনেক কামরা, বারান্দা, বাথরুমও রয়েছে। মধ্যে এক ফালি উঠানও আছে। সেই অনুপাতে বাড়ির ভাড়াও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে মেয়েটা। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুলবেল জুই যেমন আছে তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি এবং আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেকদিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের উপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব মিলে গল্প করছি এবং এই সময় আরতি এসে ঢুকলো। প্রথম নজরে মনে হলো চেহারাটা একটু ম্লান। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো। শরীরটা খারাপ নাকি? চেহারাটাও কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাত্রে আসলে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে শক্ত অসুখে পড়বে যে। ডাক্তার কিচ্ছু করতে পারবে না। তার মানে? মানে আসলে বাড়িটা ভালো না। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাসও তো প্রচুর। সেসব কিছুই নয়,
আসলে অন্য ভয় আছে। আরতি কিছুক্ষণ কি ভাবলো, তারপর আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা দুজনে ছাড়াও অন্য একজন আছে। কি বলো, অন্য একজন আছে? হ্যাঁ, আর তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায়। এই কি ব্যাপার বলো তো, খুলে বলো আমায়। বলছি। আরতি কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগটা পাশে নামিয়ে রাখলো এবং সহজ হয়ে বসে বলতে লাগলো, মাস দুয়েক আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুমটা ভেঙে যায়। মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ। আশিস পাশেই শুয়েছিল। তার ঘুমের বহর তো জানে, বুকের ওপর দিয়ে 1 ব্যাটালিয়ন সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না। কাজেই তাকে ডাকার চেষ্টা না করে নিজে উঠে পড়লাম। ভীতু এই বদনাম কেউ দিতে পারবে না, বরং সবাই জানে আমি রীতিমতো সাহসী। প্রথমে জানলা দিয়ে দেখলাম, কিছু দেখা গেল না, কিন্তু খুটখাট শব্দ ঠিক চলতে লাগলো। মনে হলো খরম পায়ে দিয়ে কি যেন পায়চারি করছে, অথচ কোনো লোককে দেখা গেল না। রাতের মাংস রান্না হয়েছিল, হাড়ের টুকরো রান্নাঘরের প্লেটের উপর পড়েছিল। খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তখনই ঘুম এলো না। একবার ঘুম ভেঙে গেলে চট করে আমার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে লাগলাম। পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে, নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে। ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল। অন্ধকারে আমি ঘুমোতে পারি না, এ আমার ছেলেবেলার অভ্যাস। হঠাৎ হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলো আড়াল করে এ ঘর থেকে অন্য ঘরে চলে গেল। আমি চমকে উঠে বসলাম। আশিসকে ডেকে বললাম, হেই ওঠো ওঠো, ঘরের মধ্যে কি ঢুকেছে? আশ্চর্য মানুষ, চোখ খুলল না। পাশ ফিরতে ফিরতে বলল, ফ্লেট দিয়ে দাও। ছায়াটা সরে সরে বাইরের দেওয়ালের দিকে মিশে গেল, আর দেখা গেল না। আমি তখন বিছানার উপর উঠে বসেছি। মনকে বোঝালাম এ শুধু চোখের ভুল, তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষটাকে দেখা গেল না, তা কি হতে পারে? ভূতের কথা ভাবতেও পারিনি, কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। আমি খুব মনোযোগ দিয়ে আরতি কথা শুনছিলাম। এবার বললাম, তারপর? তারপর দিনগুলি সব স্বাভাবিক, কোনো গোলমাল নেই। সে রাতে ভয় পেয়েছিলাম ভেবেই হাসি পেত, একেবারে ছেলে মানুষই কাণ্ড। আশিস কারখানার কাজে দিন চারেকের জন্য জামশেদপুর গিয়েছিল। বাড়িতে আমি একলা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। এবারে একেবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ এক খাড়া চেহারা, খালি গা, কাঁধের ওপর ধপধপে সাদা উপবিত, কোচাটা ভাঁজ করে সামনে গোজা, মাথায় পাকা চুল, দুটি চোখ জবা ফুলের মতো লাল, গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে দিয়ে উঁচু চোয়াল দেখা যাচ্ছে। লোকটির ঊর্ধ্ব দৃষ্টি, হাতে শক্ত একটা দড়ি, উপর দিকে কি যেন খুঁজছে। সেই মুহূর্তে শরীরের সব রক্ত জমে শীতল হয়ে গেল। দুহাতে বুকটা চেপে ধরে দ্রুত স্পন্দন কমাতে পারলাম না। মনে হলো তখনই হার্ট ফেল করব। বিকৃত কণ্ঠে বললাম, কে 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 ওখানে? লোকটির ওপর থেকে দৃষ্টি নামিয়ে আমার থেকে দেখল। জ্বলন্ত দৃষ্টি, পলকহীন, সে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তখনই মনে হলো লোকটা এই জগতের কেউ নয়, অশরীরী আত্মা। আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল। আমি খাট থেকে নামলাম, কিন্তু তার পিছনে যাওয়ার সাহস হলো না। এই কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এবারে ছেড়ে দাও। তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেওয়াল ভেঙে চুরে আমি 2টো ঘর বানিয়েছি। বাইরেটা চুনকাম ও ভিতরে রং দিয়েছি। গ্যাস বসাবার জন্য রান্নাঘরেও অনেক অদল বদল করেছি।
অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি। ভাড়া থেকে মাসে মাসে কিছু করে টাকা কেটে রাখছি, সে টাকা শোধ হতে বছর 2-1 লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। আমি একটু ভেবে বললাম, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব। তিনি কি বলেন শুনি। দিন 2-এর মধ্যে বাড়িওয়ালার কাছে গিয়ে আমি হাজির হলাম ঘরতর কৃষ্ণবর্ণ বিপুলাকায়। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিলেন। আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, কিন্তু পারলেন না। আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, একটা কথা ঠিক করে বলুন তো, ও বাড়িটার কি কোনো দোষ আছে? দোষ মানে কি বলতে চাইছেন? মানে কেউ ওই বাড়িতে অপঘাতে মারা গেছিলেন, আগে কোনো ভাড়াটে বা অন্য কেউ? বাড়িওয়ালা মাথা নাড়ল। না মশাই, এর আগে মাত্র 2 জন ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনিও মৃত্যু কারোর হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য ছাদে যাচ্ছে, তখন কি সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন আপনি? তর্ক করলাম না। অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না। স্থূল উদাহরণ দেওয়া যেখানে সম্ভব নয়, সেখান থেকে চলে আসাই ভালো, এবং আমি সেটাই করলাম। চলে এলাম। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কঠোরগত চোখ, বিবর্ণ মুখ, গোলাটের দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু একটু জল, একটু একটু জল দিন আমাকে, জল। জল শুধু খেলো না, মুখে চোখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়িতে রেখে এসেছি। এই 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 কালীঘাটের বাড়িতে মনে হয় আমার আর থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন, কিন্তু আমি এ পর্যন্ত কিছুই দেখিনি, কোনো শব্দও শুনিনি। সেই জন্য এতদিন আমিও আরতিকে ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা এইসবে আমার কোনোদিনই কোনো বিশ্বাস ছিল না। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম। বাস বন্ধ, ট্যাক্সিও পায় না। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কী যেন একটা লাগলো। বাথরুমে আবার কে কী রাখলো? একটু কম জোর বাতি, কিন্তু সে বাতিতে দেখতে কোনো অসুবিধা হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া। আগে টালির ছাদ ছিল, আমরাই খরচ করে অ্যাসবেস্টস দিয়েছিলাম। ওপরে 2টো কাঠের কড়ি, একটা দড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, 2টো চোখ আধবোজা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। বোধহয় জিভের ওপরে দাঁতের চাপ পড়েছিল, তাই জিভ কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে, কিছুটা দেহের উপর, কিছুটা মেঝেতে। পরনে আধময়লা ধুতি, কাঁধে পইতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গেছিল। আমি সব ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠলাম, আরতি! আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকার শুনে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে ঠিক বুঝতে পারেনি, তারপর উপরের দিকে তাকাতেই ও মাগো! ছিটকে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরেই বসে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে যখন তার দিদির বাড়িতে দিয়ে এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, 2টো চোখ করমচার মতো লাল। আমি চুপ করে বসে সব শুনলাম।
আশিসের কথা শেষ হতেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা আরতি এখন কেমন আছে? খুব একটা ভালো নয়, বিকারের ঘোরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটা ওই লোকটা তো ঘুরে বেড়াচ্ছিল দড়িয়াতে। আমি কেটে থাকবো না, থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছা হলো। এমন তো নয় এক সময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে। সে হয়তো আত্মহত্যা করবার জন্য নির্জন একটা জায়গা খুঁজছিল, তাও তো হতে পারে। চলো একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তাতে নাও হতে পারে। পুলিশে খবর দেওয়া তোমাদের কর্তব্য, তারা এসে মৃতদেহ ভাড় নেবে। চলো একবার দেখা যাক। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম, কোথাও কিচ্ছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটা ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। বুঝলে আশিস, সব চোখের ভুল, বুঝলে? কিন্তু কিন্তু দুজনেই ভুল দেখলাম। আরে ওরকম হয়, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যখন সত্যিই ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথায়? কিচ্ছু নেই। তা কী করে হতে পারে? আচ্ছা, এইখানটাই তো দেখেছিলে না? মুখ তুলেই উপরের দিকে দেখে আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে, অস্বীকার করব না। আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল, বুকে দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দনা থেমে যায় আমার। এ দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরো অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগ নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তা হওয়াও সম্ভব নয়। কোনো যুক্তি তর্ক বিচার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আরও বাড়ি ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও। এই ঘটনার পর প্রায় মাস তিনেক কেটে গেছে। এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি, হঠাৎই আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসেছিলেন। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, কি মশাই, কি ব্যাপার, কেমন আছেন? আচ্ছা একটা কথা বলুন তো, সত্যি কথা বলবেন, হ্যাঁ? বাড়িটার কি রহস্য? হ্যাঁ, আমার আত্মীয়টি তো ওখানে থাকতে পারলো না, পালালো। প্রথমে কিছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতেই বলল, কি মশাই আপনাকে বলি, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল প্রায় 10 বছর আগে। পেটে শূন্য বেদনা ছিল। বাড়ি সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গেছিল, তখন বাথরুমে পুরো গলায় দড়ি দেয়। তারপর থেকে যারা বাড়াতে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বলেছিলাম, গয়ায় পিণ্ডিদানের ব্যবস্থা করেননি কেন? করেছি মশাই, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার। প্রত্যেকবার একটা না একটা বিপদ লেগেই থাকে। পুরোর আত্মীয়রা গয়া গেছিল পিণ্ডি দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে তো বের হতেই পারলো না। আমি নিজে একবার গেছিলাম। ট্রেন থেকে স্টেশন নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যাগত। পুরোহিত দিয়ে শান্তি সজ্জায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপরই লুটে পড়ল। ব্যাস, তারপর থেকে কোনো পুরোহিত আসতে আর রাজি হলো না। কি করি এবার বলুন তো আপনি, কি করি আমি?
সে উত্তর আমার জানা ছিল না। কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়, প্রেত চুনি বলে কিচ্ছু নেই, তারা কালীঘাট অঞ্চলে এই বাড়িটাই রাত কাটিয়ে যান। বাড়িটা এখনো খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন, অবশ্য ভালো মন্দ হয়ে গেলে কোনো কিছুর জন্য আমি দায়ী থাকবো না। এই বলে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। শেষ হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূত নেই। আরতি, শম্পা, আশিস, কিংসুক, পোস্টার ডিজাইন টোকায় কর্মকার, সাউন্ড এফেক্ট, গল্পপাঠ, সূত্রধার এবং সমগ্র পরিচালনায় আমি সাম্য। আবার সামনের সপ্তাহে কোনো রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে ফিরে আসবে টিম উইকেন্ড স্টোরিজ। আর ততদিন ভূত আছে কি ভূত নেই সেটা পরীক্ষা করতে থাকুন অ্যান্ড স্টে টিউন অন হিস্ট্রি ভার্স কলকাতা।